শিক্ষা অনুরাগী শিক্ষিত মানুষ তৃণমূলের চক্ষুশূল। তাই দেখবেন তৃণমূল নেত্রীকে বলতে হয় আমি ভালো ছেলে চাই না, বখাটে ছেলে চাই, আমার ভালো ছেলে লাগবে না, তার বখাটে লাগবে, আরাবুল লাগবে, শাহজাহান লাগবে, তারপরে অনুব্রত মণ্ডল লাগবে। মডেলটাকে কায়েম করতে না পারলে স্কুল কলেজ থেকে, তাহলে দলতন্ত্রটাকে শিক্ষা আঙ্গিনায় পুরোপুরি ছাপিয়ে না তুলতে পারা সম্ভব নয়। আজকে এমন পরিস্থিতি যে কলেজ বিশ্ববিদ্যালয়ে মেয়েরা যেতে ভয় পায়। আপনি বিশ্বাস করুন, শিক্ষামন্ত্রী হিসাবে আমি তাকে 0 নম্বর দেব, তার কোথাও কোনো স্থান নেই। যে শিক্ষামন্ত্রী একটা সামার ভ্যাকেশনের নোটিশ করতে পারে না, মুখ্যমন্ত্রী মাইকটা কেড়ে নিয়ে সেই নোটিশটা করেন, প্রেস কনফারেন্স করেন, সেই শিক্ষামন্ত্রী থাকার চাইতে না থাকাটাই ভালো বলে আমি মনে করি। আর এদেরকে যে কোনো মূল্যে নিতে হবে, যে কোনো মূল্যে, কারণ এরা কমিটেড, এরা পয়সা দিয়েছে। ফলে এদেরকে চাকরিতে না ঢোকাতে পারলে একটা বড় অংশকে সরকারকে এরা উল্টে দেবে। দাদা, একেবারেই রাজ্যর শিক্ষা কাঠামো নিয়ে যেমন একদিকে প্রশ্ন ছিলই, এসএসসি নতুন পরীক্ষা স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ছিল, অন্যদিকে কাকদ্বীপ একেবারেই যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যে তৃণমূল নেতার হাতে আহত হলেন, মার খেলেন, সেই তৃণমূল নেতা একেবারে 24 ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেলেন। জামিন অযোগ্য ধারা দিয়েছিল পুলিশ। এর কারণটা কি তৃণমূল নেতা বলে? প্রথম কথা, মানে আপনি কি মনে করতেন অন্য কিছু হবে? আপনি কি মনে করতেন এই শিক্ষক নিগ্রহের ঘটনার বিরল থেকে বিরলতম সাজা তৃণমূল সরকার দাঁড়িয়ে থেকে এই গুণধর তৃণমূলের নেতা ত্রিদীপবাবুকে দেবেন? না। আপনি মাথায় রাখুন, শিক্ষক নিগ্রহ তৃণমূলের ক্ষমতায় আসার পরে সরকারি পলিসির অংশ হয়েছে। শিক্ষা অনুরাগী শিক্ষিত মানুষ তৃণমূলের চক্ষুশূল। তাই দেখবেন তৃণমূল নেত্রীকে বলতে হয় আমি ভালো ছেলে চাই না, বখাটে ছেলে চাই, আমার ভালো ছেলে লাগবে না, তার বখাটে লাগবে, আরাবুল লাগবে, শাহজাহান লাগবে, তারপরে অনুব্রত মণ্ডল লাগবে, আপনার মনোজিৎ মিশ্র লাগবে। এই যে স্কুলগুলোতে, কলেজগুলোতে মনোজিৎ মিশ্র মডেল করা হয়েছে, এটা তো তৃণমূলের আশ্রয়ে, প্রশ্রয়ে। না হলে 11 সালে মমতা ক্ষমতায় আসার পরে তিনি দলতন্ত্রমুক্ত শিক্ষা আনবেন হেডিং দিলেন, বকলমে করলেনটা কি? গভর্নমেন্ট স্পন্সর নামক একটি বিধি আনলেন, বহু চর্চিত। তিনি বললেন এর মাধ্যমে দলতন্ত্রমুক্ত শিক্ষা হবে। আগে সরকার নাকি গভর্নমেন্ট এডেড করে সমস্ত কিছু দলতন্ত্র কায়েম করেছিল। আচ্ছা, ভালো কথা, আনুন। কি করলো? ভোটটা তুলে দিল স্কুলগুলোতে। আগে স্কুলগুলোয় ভোট হতো, প্রতি 3 বছর অন্তর ভোট হতো, 3 বছর অন্তর শিক্ষক প্রতিনিধি যেতেন, অভিভাবক প্রতিনিধি যেতেন। আমার বাবাদের দেখেছি ভোট দিতে যেতে, আমি শিক্ষক থাকাকালীন দেখেছি, আমিও ভোট দিতাম শিক্ষক প্রতিনিধি পাঠানোর জন্য। আমাদের বলার লোক থাকতো, হেডমাস্টার মশাই বকলমে পদাধিকার বলে প্রতিনিধি থাকতেন, একজন সেক্রেটারি হতেন, একজন প্রেসিডেন্ট হতেন, সব দলের লোক বিভিন্ন স্কুলে পালা করে পরিচালন সমিতি করতো। 5 বছর যদি মনে হতো কংগ্রেস ভালো চালাচ্ছে না, পরের 5 বছর 3 বছর তৃণমূল আসতো, তারপরের বছর বামেরা আসতো। এইভাবে একটা উপায় ছিল গণতান্ত্রিক স্পেয়ারে। আজকে ভোট হয়, আজকে তৃণমূল গাল ভরা একটা শব্দ ব্যবহার করে, সেক্রেটারি হেডমাস্টার মশাই আর প্রেসিডেন্ট হচ্ছেন এলাকার শিক্ষা অনুরাগী। কে শিক্ষা অনুরাগী? যে কোনোদিন স্কুলের গলিতে ভুলেও ঘুরতে যাননি, আরাবুল কলেজের পরিচালন সমিতির মাথায়। তার যোগ্যতা কি? তৃণমূলের তোলাবাজ নেতা, এলাকার বিধায়ক পার্থ চ্যাটার্জির ভাবশিষ্য। জেলে পার্থ চ্যাটার্জি, যেই শিক্ষামন্ত্রী তৎকালীন। আচ্ছা, নির্দোষ, তাকে আবার জেলে বলছেন? হ্যাঁ, না, নির্দোষ কে বলেছে? তিনি বলেছেন। তিনি তো বলবেনই, তিনি তো মানে অনেক কিছুই বলেছেন। তার বান্ধবীর খাটের তলায় টাকা পাওয়া গেছে, ঠিক আছে, সেই টাকাটাও তিনি নাকি কষ্ট করে উপার্জন করেছেন, সেটাও তো তিনি বলেছেন। আচ্ছা, ভালো কথা, ভালো, নির্দোষ তো। তাই কোনো চোর কি কোনোদিনও আজ অবধি বলেছে আমি চোর? বলেন। এবার প্রশ্নটা হচ্ছে, তৃণমূল এই যে মনোজিৎ মডেলটা কায়েম করেছে রাজ্যের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে, তার চরম পরিণতি হচ্ছে আজকে স্কুলগুলোয় শুভবুদ্ধি সম্পন্ন স্কুলের হেডমাস্টার থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যাপক, ভিসি, কেউ এই মনোজিৎদের হাত থেকে বাঁচতে পারছে না। আজকে ভাবুন, আরাবুল
তৃণমূল যদি সত্যিকারের এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি ভাবতেন, তাহলে আরাবুল যখন একজন অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মেরে মাথা ফাটিয়ে দিল, তারপরেও কিন্তু আরাবুলের কোনো জেল হয়নি। আজকে আপনি ভাবুন, এই যে মনোজিৎ মিশ্র মডেলটা যখন হলো, তারপরে আমরা জানলাম বিশ্ববিদ্যালয় কলেজ স্তরে কীভাবে তৃণমূল দলতন্ত্র অর্থাৎ নবান্নের 14 তলাটাকে প্রবেশ করিয়ে দিয়েছে। তার উদাহরণ দেখুন, এই যে অশোক দেব তৃণমূলের বিধায়ক, যার ছত্র ছায়ায় মনোজিৎ বেড়ে ফুলে ফেপে উঠেছিল, যার ফলে একটা বাচ্চা মেয়ে, যে বাচ্চা মেয়েটাকে নির্মমভাবে ধর্ষণ করা হয়, সেই মেয়েটি আজকে রাজ্যের বাইরে চলে যাবে সিদ্ধান্ত নিয়েছে। সেই গুণধর অশোক দেব, যার সাথে শিক্ষার কোনো যোগাযোগ নেই, 6টি কলেজের পরিচালন সমিতির মাথায় বসে আছেন। 6টা কলেজ, বঙ্গবাসীর 3টে বিভাগ, আচার্য গিরিশ চন্দ্র বসু কলেজ, বজবজ কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ। আপনি বিবেক গুপ্ত, কোনোদিন পড়াশোনা করেছি কিনা আমি জানি না, করলেও কোনদিন কলেজ অবধি পৌঁছেছেন কিনা আমার জানা নেই। বিদ্যাসাগর মর্নিং কলেজ, বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ, উমেশচন্দ্র কলেজ, মির্জাপুর সিটি কলেজ, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন পদে বসে আছে। অরূপ বিশ্বাস থেকে শুরু করে শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, দেবাশিস কুমার, ফিরাদ হাকিম, কে নেই এই তালিকায়? আমার প্রশ্নটা হচ্ছে, এই যে দেখুন না, কালকেই তো হাইকোর্ট বলেছে যে রানী বিড়লা কলেজে মমতা ব্যানার্জির ভাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায় বেআইনিভাবে প্রিন্সিপালের ওপরে ছড়ি ঘোরাচ্ছেন, এটা চলতে পারে না, তিনি শিক্ষার সাথে কোথাও দূর দূরান্ত তার সম্পর্ক নেই। তারপরে কি হলো? শাসক দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দূরস্থ, পুলিশ লেলিয়ে দিয়ে প্রিন্সিপালের বিরুদ্ধে মামলা করে ফেললো। ভাবতে পারছেন আপনি কোথায় আছেন? আজকে এই গুণধর ত্রিদীপ, মনোজিৎ, এরা আরাবুল, এরা সমস্ত শিক্ষা ব্যবস্থাটা কন্ট্রোল করে ফেলেছে। আর এখানে সেই মাস্টারমশাইরা আজকে সবাই হচ্ছে শ্রেণী শত্রুর রূপ পেয়েছে। কারণ মমতা ব্যানার্জি তো নিজেই বলেছে, আমার কোনো রকম ভালো ছেলে চাই না, আমার বখাটে ছেলে চাই। তাই ভালো ছেলেগুলো কোথায় যাবে? ভালো ছেলেগুলো এই বখাটেদের কাছে মাথা নিচু করে থাকবে। মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, এই মডেলটা মানতে হবে। আর যদি আপনি একটু একবার মাথা তুলে বলেছেন অন্যায় হচ্ছে আরাবুল, অন্যায় হচ্ছে ত্রিদীপ, তাহলে আপনাকে এইভাবে স্কুলের ছাত্রদের সামনে হেনস্থা, মার সহ্য করতে হবে, খুন হতে হবে। আর পুলিশ ন্যূনতম ধারায় জামাই আদর করে মামলা এমনভাবে দেবেন যাতে 24 ঘন্টা নয়, 2-1 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে যায়। কারণ তৃণমূলের এই মডেল, মনোজিৎ মডেলটাকে কায়েম করতে না পারলে স্কুল কলেজ থেকে, তাহলে দলতন্ত্রটাকে শিক্ষা আঙ্গিনায় পুরোপুরি ছাপিয়ে না তুলতে পারা সম্ভব নয়। আজকে এমন পরিস্থিতি যে কলেজ বিশ্ববিদ্যালয়ে মেয়েরা যেতে ভয় পায়। আপনি জানেন একটা আদিবাসী ছাত্রীকে কিভাবে ধর্ষণ করা হয়েছে? অথচ সেই গুণধর ভৌতবিজ্ঞানের শিক্ষক, দিনের পর দিন যার বিরুদ্ধে এত বড় বড় অভিযোগ, তার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আজকে কোথায় দাঁড়িয়ে আছেন আপনি? কোনো প্রতিবাদ আছে বুদ্ধিজীবীদের? কোথাও আছে? আজকে বিশ্ববিদ্যালয় কলেজে, আজকে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াতে যাই, আমার বাড়ির লোক ওই বিশ্ববিদ্যালয়ের সময়টায় আতঙ্কে থাকে। এই বুঝি একটা কিছু হলো, এই বুঝি একটা গুরুতর ঝামেলার সম্মুখীন হলেন, এই বুঝি প্রতিবাদের কণ্ঠ বন্ধ করার জন্য আমার উপরে একটা হামলা হলো, একটা মানে গুরুতর ভুয়ো মামলায় আমাকে ফাঁসিয়ে দেওয়া হলো। এগুলো আমাদের ভয় থাকতে হয় প্রত্যেকটা মুহূর্তে, জানেন? প্রত্যেকটা মুহূর্তে। শিক্ষামন্ত্রী এত কিছু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। হ্যাঁ, শিক্ষামন্ত্রী কে? নামটা বলবেন? ব্রাত্য বসু। তিনি তো নাট্যকার, মহান নাট্যকার, শ্রদ্ধা করি তাকে। দফতর থেকে তিনি নির্দেশ দিয়েছেন, তাই এসএসসি স্বচ্ছ হয়েছে। ওনাকে উনি মাঝে মধ্যে এগুলো বলেন, ঠিক আছে? কোন অবস্থায় বলেন আমি জানি না, আপনারা ভালো জানবেন সাংবাদিক। আমার নমস্য প্রণম্য, একটা সময় মানে তার পিতা বামপন্থী আদর্শবান লোক ছিলেন বিষ্ণু বসু, শুনেছিলাম। নাট্য ব্যক্তিত্ব হিসাবে সমাদৃত, তার নাটক যথেষ্ট ভালো করেন, কিন্তু বিশ্বাস করুন শিক্ষামন্ত্রী হিসাবে আমি তাকে 0 নম্বর দেব। তার কোথাও কোনো স্থান নেই। যে শিক্ষামন্ত্রী একটা সামার ভ্যাকেশনের নোটিশ করতে পারে না, মুখ্যমন্ত্রী মাইকটা কেড়ে নিয়ে সেই নোটিশটা করেন, প্রেস কনফারেন্স করেন, সেই শিক্ষামন্ত্রী থাকার চাইতে না থাকাটাই ভালো বলে আমি মনে করি। আজকে এত বড় ঘটনা, তার সমগোত্রীয়
কর্মী স্বজাতি একজন শিক্ষককে ওইভাবে মারা হয়েছে, মারতে মারতে ছাত্রদের সামনে মারতে মারতে নিয়ে আসা হয়েছে, তারপরে তিনি একটা স্টেটমেন্ট দেননি। তারপরে বুঝতে হবে তিনি একজন শিক্ষামন্ত্রী। আপনি বলবেন তারপরে আমি মানব তিনি শিক্ষামন্ত্রী। একটা কারণেই তাকে আমি 0 নাম্বার দেব, যে সারা রাজ্য জুড়ে একের পর এক শিক্ষক নিগ্রহ। দুদিন আগে মদ্যপ ছেলে মেয়েদের নেশা না করার জন্য একজন শিক্ষক পরামর্শ দিয়েছিল বলে কিভাবে মারা হয়েছে, কজন অ্যারেস্ট হয়েছে বলুন তো? রাজ্যে সর্বত্র শিক্ষকদের উপরে এই হামলা শাসক দলের পোষিত সরকারি নীতি। একটা কথা ছোটোবেলায় পড়তাম জানেন, যে মানে রাজা পূজ্য বিদ্যান সর্বত্র পূজ্যতে, রাজা পূজ্যতে মানে রাজাকে পূজন করা হয় একটা রাজ্যে, কিন্তু বিদ্যানকে পূজন করা হয় সর্বত্র। আজকে এই রাজ্যে আমি দেখতে পাই রাজা অর্থাৎ তৃণমূলের সেই মানে পোশাকধারী ঘোষিত রাজারা সব জায়গায় বাহুবলী হয়ে এই বিদ্যানকে পদদলিত করে এখানে এমন একটা অদ্ভুত অন্ধকার রাজত্ব চালু করে দিয়েছে যে একজন শিক্ষক হিসেবে নিজেকে মাঝে মধ্যে নিজের অস্তিত্বের সংকটের সম্মুখীন নিজেকে খুঁজে পাই। তাই ওই ছোটোবেলার সংস্কৃতের শ্লোকটা আমার এখন মনে হয় আমি ভুল পড়েছিলাম, ঠিক আছে, যে রাজাকে শুধু রাজ্যে পূজিত করা হয়, বিদ্যানকে সর্বত্র পূজিত করা হয়, সেটা হয়তো ভুল, বা আজকে হয়তো সেই যুগটাই তৃণমূল পাল্টে দিয়েছে, যেখানে বিদ্যানের কোনো জায়গা নেই। আমাকে শিক্ষক হিসেবে সবসময় মাথায় নিয়ে চলতে হবে, মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি। দাদা একেবারেই শেষ প্রশ্ন, যে বিষয়টি উঠে আসছে, আজকেও এসএসসি ভবন অভিযান করেছেন চাকরি প্রার্থীরা, তাদের একটাই দাবি যে সেই যে 10 নম্বর অভিজ্ঞতায় 10 নম্বর, সেটা যে গ্যাজেট রয়েছে সরকারি গ্যাজেট সেখানে রয়েছে ইন্টারভিউর সাথে যুক্ত হবে, কিন্তু এসএসসির চেয়ারম্যান বলেছেন যে সেটা নাকি রিটেনের সাথে যুক্ত হবে। রিটেনে যদি কাট অফ তার কম থাকে সেই 10 দিয়ে তাকে আবারও বাড়িয়ে দেওয়া হবে। আবারও তো তাহলে সেই ছল চাতুরি করা হচ্ছে, রিটেন পাস না করলে তো ইন্টারভিউ দিতে পারবে না। দেখুন আমি আপনাকে পরিষ্কার বলছি, আইন তো আইনের পথেই চলে সব সময়, আবার বেআইনিও বেআইনির পথেই চলে। তৃণমূল নেত্রী ঘোষিত নীতি, এই পয়সার বিনিময়ে যারা চাকরিটা কিনেছিল তাদের একটা বড় অংশ যারা লুকিয়ে আছে এখনও প্যানেলে, এখনও মেধা তালিকাটা বের করেনি এই সরকার, যারা ঘাপটি মেরে লুকিয়ে আছে, ঠিক আছে, মাননীয় সুপ্রিম কোর্টের ভাষায় নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, এই বড় অংশটাকে তাকে চাকরিতে ঢোকাতে হবে। আর যারা ধরা পড়ে গেছে 1806 জন বাধ্য হয়ে, তাদেরকে তিনি অন্য কোনোভাবে ঢোকাবেন, সেটা পরিষ্কার বলে দিয়েছেন, সি গ্রুপে তিনি নেবেন, আমার কথা নয়। এদেরকে যে কোনো মূল্যে নিতে হবে, যে কোনো মূল্যে, কারণ এরা কমিটেড, এরা পয়সা দিয়েছে, ফলে এদেরকে চাকরিতে না ঢোকাতে পারলে একটা বড় অংশকে সরকারকে এরা উল্টে দেবে। কারণ জীবন কৃষ্ণ, প্রাণকৃষ্ণ, হরে কৃষ্ণদের মাধ্যমে টাকাটা তুলে ফেলেছে সরকার। টাকাটা 75-25, 90-10 যেভাবেই হোক ভাগ হয়ে গেছে। উঁচু মাথার লোক টাকা পেয়ে গেছে, যারা ধরা পড়েনি বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি সরকারি গ্যাজেট ভুল, সেখানে ভুল লেখা? না, সরকার যাহা চাইয়াছে তাহাই গ্যাজেটে প্রকাশিত হইয়াছে। সাংবাদিক সম্মেলনে তো ব্রাত্য বসু বলছেন আমি ঠিক জানি না, চেয়ারম্যান বলবে, শিক্ষামন্ত্রী কি করবে? দেখুন, শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রী, এসএসসি এবং পর্ষদ, এরা বিভিন্ন দুর্নীতির যে নদী, বৃহৎ নদীটা, তার বিভিন্ন শাখা প্রশাখা, কিন্তু শুরুটা হয় এক জায়গার থেকে, শেষটা হয় একটা জায়গায় গিয়ে পড়ে বৃহৎ সাগরে। মাঝখানে তারা কৌশলে নিজেদেরকে আলাদা করে রাখেন, এটা একটা কৌশল। আচ্ছা বলুন শিক্ষামন্ত্রী জানেন না? আচ্ছা বলুন মুখ্যমন্ত্রী জানেন না? আচ্ছা বলুন এসএসসি জানে না? এই সরকারের এমন একটা অদ্ভুত সরকার, সুপ্রিম কোর্টে বিভিন্ন সময় বিভিন্ন হলফনামা দিয়েছে, বিভিন্ন তথ্য দিয়েছে, বিভিন্ন ধরনের ডেটা দিয়েছে। সামনেই তো গ্রুপ সির পরীক্ষা, এখনো তো তালিকা বেরোয়নি। কি করে বেরোবে? তালিকাটা বেরোলে তো ভয়ানক কিছু বেরিয়ে যাবে। এই তালিকাটা কোনোদিন বেরোবে না। মুখ্যমন্ত্রী নিজে বলে দিয়েছেন এই টেন্টেডদের
চাকরি তিনি সি গ্রুপে দেবেন। দেখুন না আগে আগে কি হয়। সুপ্রিম কোর্ট, আমরা এই জন্য দাবি করেছিলাম কোর্ট মনিটরিং পরীক্ষা হোক, যে এসএসসি এত দুর্নীতির দায়ে অভিযুক্ত তাদের মাধ্যমে পুনরায় পরীক্ষা নিতে গেলে আপনি দিনান্তে সেই কাঁচকলাটাই আপনার কপালে জুটবে। ফলে আমরা এসএসসিকে ন্যূনতম বিশ্বাস করছি না, বরং সুস্থ পরীক্ষা ব্যবস্থা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বা বিচার বিভাগীয় তত্ত্বাবধানে হলেই বরং কিছু যোগ্য বাঙালি ছেলে মেয়ে একটা অন্তত আশার আলো দেখতে পারত। আমি এখানে কোনো আশা দেখতে পাচ্ছি না, বরং কিছু ছেলে মেয়ে আবার ঠকবে, কিছু ছেলে মেয়ে আবার বিভ্রান্ত হবে, আত্মহত্যা করবে, মারা যাবে, আর তৃণমূল নতুন গ্রাহক জুটিয়ে নেবে আলু পটল ঝিঙের মতন বাজারে চাকরিটা বিক্রি করে।